হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো এসিবার জানুয়ারি যে 2022 সংখ্যা আছে তার ডিটেলস, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের দাগিয়ে দেবো কোনটা ইম্পর্টেন্ট না সবগুলোই বলে দেবো। এবং বেসিক্যালি আমি পরীক্ষার জন্য কোনটা কোনটা পড়ি সেটাও আমি তোমাদের আজকের মাঝে শেয়ার করবো। তো চলো আর দেরি করে না, শুরু করা যাক। প্রথম থেকেই আমি দেখি সিলেবাসে কি আছে দেখো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর, ইউনেস্কো হেরিটেজ সাইট যে বাংলা দুর্গাপুজো পেয়েছে সেটা, 52তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ব্যালন ডিওর পুরস্কার 2021, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, মিস ইউনিভার্স এবং পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং ব্যাংক ও অর্থনীতি। এ কটা হলো সিলেবাসে আছে। ঠিক আছে, এছাড়া প্র্যাকটিস সেট পাবে তোমরা এখানে, টায়ার ওয়ান টায়ার টু এর প্র্যাকটিস সেট, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। মানে ফার্স্ট টু লাস্ট যে আছে পেজগুলো সবই আমাদের তোমরা দিয়ে দেবো। তো চলো এবার দেখা যাক সূচিপত্র একবার দেখে নাও। সাম্প্রতিক শিরোনাম: রাশিয়ার প্রেসিডেন্ট, কলকাতা পুলের রাজ্যের উল্লেখযোগ্য খবর, দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর। এখানে অ্যাপ, ইন্ডেক্স, সামিট, গুরুত্বপূর্ণ দিবস, বই ও লেখক সব পেয়ে যাবে। তারপর এখানে আছে তোমার পুরুষদের জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনা যেটা হলো সেটা। তারপর প্রশ্নোত্তরে সাম্প্রতিক এটাও পেয়ে যাবে, সেগুলো 250 মতো কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ব্যাংক ও অর্থনীতি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্রত্যেকটা চাপ বলা যাবে না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে সেগুলো দেখতে পারো। ওকে, তারপর পুরস্কার ও সম্মানে যেগুলো আছে, ঠিক আছে, সেটাও আমরা পেয়ে যাব। তো এই হলো সূচিপত্র। ঠিক আছে, এবার চলো কোনটা কোনটা পড়তে হবে সেটা আমরা দেখা যাক। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর, দেখো এখানে সেরকম কিছু উল্লেখযোগ্য বিষয় কিছু নেই, সেরকম জানার নেই সেরকম কিছু। এখানে একটাই জিনিস মনে রাখতে পারো, রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, এটুকুই এখান থেকে তোমরা জানতে পারো। এছাড়া এখানে বিশেষ কিছু পরীক্ষা আসার মতো কিছু নেই, আমি পড়ে দেখেছি। তোমরা যদি চাও পড়তে পারো। এবং আরেকটা জিনিস হলো, সেটা হলো এই যে পুতিন ভারতে এসছে, এসে কি কি করেছে সেখানে। দূরপাল্লার S-400 ভূমি থেকে ভূমি আকাশে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ভারত। ঠিক আছে, মানে ভারত রাশিয়ার থেকে দূরপাল্লার S-400 ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থা কিনেছে। ঠিক আছে, এইটা জানতে পারো। এবং কত মূল্য টুল্য কি, এগুলো সাধারণত কোনো পরীক্ষা আসে না, তোমরা দেখে থাকবে। তো এগুলো পড়ে অত লাভ নেই, তোমরা চাইলে একবার পড়তে পারো। ঠিক আছে, একবিংশতম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলন। ঠিক আছে, এখানে সেরকম কিছু ডিটেলস নেই, মানে পরীক্ষা আসার মতো। ঠিক আছে, এটা আমি পড়ে দেখেছি। তো চলো নেক্সট পেজে কি আছে দেখা যাক। এবার ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন মৌ। ঠিক আছে, এগুলো একবার তোমরা দেখে নাও। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং রাশিয়ার বিজ্ঞান ও উচ্চ শিক্ষা মন্ত্রক। ঠিক আছে, যে যে বিষয়ে মানে স্বাক্ষরিত হয়েছে মৌ। ঠিক আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো এইটা, রাশিয়ার ROSGEO এবং কেন্দ্রীয় খনি মন্ত্রকের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা সেই চুক্তির মধ্যে ছিল। ভারত এবং রাশিয়ার সরকার, ঠিক আছে, বণিক শিপিং চুক্তি সংশোধনের জন্য এই মৌ স্বাক্ষরিত হয়। মানে যাদের মধ্যে মৌ স্বাক্ষরিত হলো এবং যে যে বিষয়ে মৌ স্বাক্ষরিত হলো। ঠিক আছে, দুটো পার্টে ভাগ করে দিয়েছে। ওকে, তো তোমরা এবার একবার দেখে নিও স্ক্রিনশট নিয়ে। আমি একবার রেখে দিচ্ছি তোমাদের। চলো নেক্সট পেজে কি আছে দেখা যাক। এবার দেখো এখানে কি আছে, রাজ্যের উল্লেখযোগ্য খবর, কলকাতা পুলিশের হটলাইন। ঠিক আছে, কিয়স্ক, এগুলো লাগবে না, পরীক্ষা আসার মতো নেই এখানে। বক্সার জঙ্গলে দেখা মিলল বাঘের, এগুলো পরীক্ষা আসে না সাধারণত, তোমাদের চাইলে পড়তে পারো। তারপর ভক্তদের সুবিধার্থে নতুন পরিষেবা কেন্দ্র মায়ের বাড়িতে। ঠিক আছে, চাকরিতে বাংলার প্রার্থীদের অগ্রাধিকার। ঠিক আছে, এগুলো দেখতে পারো এমনি পরীক্ষা আসার মতো। এখানে পরীক্ষা আসার মতো একটাই যেটা আছে, যেটা আমরা জানবো, সেটা হলো ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। স্থান পেল বাংলার দুর্গাপুজো। 13 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইন্টার গভর্নমেন্টের কমিটির ষষ্ঠদশ অধিবেশনে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ইন্টেলিজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় স্থান দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য সত্যি একটা গর্বের বিষয়। এবার এই তোমরা দেখবে যারা সরকারি চাকরি পরীক্ষা দেওয়া, ইউনেস্কো থেকে কিন্তু দু একটা কোশ্চেন আসেই। ঠিক আছে, তাহলে আমরা ইউনেস্কো সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। তাহলে যদি বলা হয় ফার্স্ট হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ইউনেস্কো, তাহলে তোমরা কি বলবে এর উত্তরে? এর উত্তর হলো ফার্স্ট যেটা হেরিটেজ সাইট ইন্ডিয়া, সেটা হলো আগ্রা ফোর্ট। ঠিক আছে, আগ্রা ফোর্ট। ঠিক আছে, মনে রাখবে। এবং এই আগ্রা ফোর্ট কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1900
ঠিক আছে, 83 ধরো আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, তাহলে লিখতে তোমাদের সুবিধা হবে, তোমাদের বলতেও সুবিধা হবে। থিকনেসটা বাড়িয়ে নিই। ওকে, তাহলে কত সালে শুরু হয়েছিল? এটা হচ্ছে 1983-তে। ঠিক আছে, আগ্রা ফোর্ট, AG আর আগ্রা ফোর্ট। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এবার দেখো, এটা ইম্পর্টেন্ট। এবার যদি তোমাদের বলা হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে কি বলবে? তাহলে হবে বিষ্ণুপুর। বিষ্ণুপুর। বিষ্ণুপুরে তোমরা জানো টেরাকোট্টা যে কালচার আছে, ঠিক আছে, তা বিষ্ণুপুরে টেরাকোট্টা যে সাইট আছে, সেইটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তাহলে যদি এবার যদি কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে টোটাল ইউনেস্কো সাইট ইন ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে টোটাল ইউনেস্কো সাইট ইন্ডিয়ায় কটা আছে? সেটা হবে 40টা। ওকে, মনে রাখবে। আর যদি বলে ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কোর সাইট কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে 2টো। ঠিক আছে, মনে রাখবে। এবার আরেকটা কোশ্চেন পরীক্ষা আসে, তোমরা দেখবে যে ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো কবে গঠিত হয়? ঠিক আছে, মনে রাখবে এটা হলো 1945 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 16 নভেম্বর, 16 নভেম্বর। এবং এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল লন্ডন। ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে হেরিটেজ সম্পর্কে আমাদের মোটামুটি যেটুকু জানা, যেটুকু পরীক্ষা, সেটা আমরা জেনে গেছি। তো চলো এবার নেক্সট পেজে কি আছে দেখা যাক। চলো নেক্সট পেজে যাই এবার আমরা। দেশ ও বিদেশে উল্লেখযোগ্য খবর। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট, রেলের গ্রুপ ডি দাও বা যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু দু একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, অ্যাপ, পোর্টাল এবং পরিষেবার যে কোশ্চেনগুলো আছে, প্রথমটা আমি পড়েছি, এটা অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এটা অত লাগবে না তোমাদের, এটা অত লাগবে না। এবার কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন জম্মু কাশ্মীরে, তাও একবার আমি তাহলে পড়ে দিই। 18 এবং 35 বছর বয়সী মহিলাদের জন্য যে 2টি প্রকল্প করেছিল, ঠিক আছে, সেই দুটো পড়েছিল। এটা হলো তেনজিবনি এবং হর্ষুলা। ঠিক আছে, এবার দেখো, খনিজ পদার্থের জন্য, খনিজ পদার্থের অন্বেষণের জন্য এই পোর্টাল, এটাও তো ইম্পর্টেন্ট না। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো খনিজ খনিজ পদার্থ এবং সংসদ বিষয়ক মন্ত্রীর নাম কি? ঠিক আছে, এটা মনে হয় প্রহ্লাদ প্যাটেল। এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে স্যার, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। এবার আসাম মাইক্রো ফিন্যান্স, এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নেই। এখানে একটাই যেটা ইম্পর্টেন্ট সেটা অসমের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, সেটা বিসিএস বলো যে কোনো পরীক্ষায় কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং বা ফার্স্ট মুখ্যমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, বা যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি কততম মুখ্যমন্ত্রী, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এখান থেকে এটুকু ইম্পর্টেন্ট যে অসমের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ওকে, এবার চলো, এবার নামদা ক্রাফট পুনর্জীবিকরণ প্রজেক্ট, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তবু এখান থেকে আমি পড়েছি, এখানে অত ইম্পর্টেন্ট নেই কিছু। এবং ভারত গৌরব পলিসি, এটা অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, উজ্জ্বলা সংসদের নেই, মধ্যপ্রদেশ, এটাও অত ইম্পর্টেন্ট নেই। ইন্ডিয়া ইয়ং ওয়াটার প্রফেশনাল প্রোগ্রাম, এবার দেখো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? এটা প্রথমবারের জন্য হয়েছে ভার্চুয়ালি। ঠিক আছে, প্রথমবারের জন্য যদি কোনো ভার্চুয়ালি হয় বা প্রথমবারের জন্য যদি কিছু হয়, সেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট সহকারে আমাদের পড়তে হবে। তাহলে প্রথমবারের জন্য ভার্চুয়ালি সূচনা হলো ইন্ডিয়া ইয়ং ওয়াটার প্রফেশনাল প্রোগ্রাম। ঠিক আছে, এটা হয়েছিল কবে? ভারতের জল ব্যবস্থাপনা সংস্কারের উদ্দেশ্যে দীর্ঘ বিনিয়োগের সহায়তা এবং ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এটি গঠনগত প্ল্যাটফর্ম হিসাবে এই প্রোগ্রাম সূচনা করা হয়। ওকে, এবার রাশিয়ার মুখ্যমন্ত্রী, এটাও তো ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, স্ট্রিট প্রজেক্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি। কেরল পর্যটক দপ্তরের তরফ থেকে সূচনা করা হলো স্ট্রিট প্রজেক্ট। তাহলে স্ট্রিট প্রজেক্ট কারা করেছে? কেরল। ঠিক আছে, সেইটা মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে স্ট্রিট প্রজেক্ট কোন স্টেট করেছে এবং কেন করেছে। কেরলের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পর্যটনের বিকাশ ও প্রচারের উদ্দেশ্যে এই প্রজেক্ট চালু করা হয়। ঠিক আছে, ব্যাস এইটুকুই জানো, এর থেকে আর বেশি পরীক্ষা আসবে না সাধারণত। এটা ইম্পর্টেন্ট নাই। ঠিক আছে, নাগাল্যান্ডে এখানে আছে, নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা।
ওকে, চলো এবার নেক্সট দেখা যাক। এবার তোমরা এই এসিবার যারাই পড়বে তারা একটা জিনিস খেয়াল করবে যে প্রথম পেজে, যেমন 8 নম্বর পেজে প্রথমে কিন্তু এখানে একটা মানে জিকে দেয়া থাকে, এই জিকেটা কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিকে থাকে। ঠিক আছে, এটা 3 স্টার দিয়ে দেবো, কারণ এখান থেকে তোমরা পড়েই দেখবে প্রত্যেকটা জিকেই ইম্পর্টেন্ট। তাহলে জিএফও অ্যানার্জিস্ট আইসিসির স্থায়ী সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এইটা অবশ্যই পড়বে। এবার দেখো দেশীয় সার্ভার রুদ্র, এখানে এটুকুই মনে রাখবে যে রুদ্র যে সার্ভার আছে সেটা কি, সেটা স্বদেশীয় সার্ভার। ঠিক আছে, ব্যাস। তারপর এটাও ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস জানতে হবে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। ঠিক আছে, তার পরীক্ষা যদি আসে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর নাম কি, সেটা হবে মন্ত্রী গিরিরাজ সিং। ওকে, এবার এটাও এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম লোকার্পণ চেয়ারপারসন পিনাকি। এবার দেখো এখানে একটা জিনিস আছে, 13ই ডিসেম্বর লোকপালের চেয়ারপারসন, আমাদের দেশে বর্তমান লোকপালের চেয়ারপারসনের নাম কি, জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, এটা কিন্তু বিসিএস এর 2000, আমার যতদূর সম্ভব মনে পড়ে 2019-এ একটা 2020-তে পরীক্ষা একটা এসেছিল যে বর্তমানে লোকপালের নাম কি। ঠিক আছে, তার নাম হলো পিনাকি চন্দ্র ঘোষ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার যদি তোমরা আরো পড়তে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে নেও, স্ক্রিনশট নিয়ে তোমরা ডিটেলস দেখো, ডিটেলস তো বলা প্রত্যেকটা লাইন সম্ভব না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, ই লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এগুলো পুলিশ কমিশনার যারা করে সেগুলো লাগবে না, বিশেষ করে মনে রাখবে যেগুলো মুখ্যমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যে প্ল্যাটফর্মগুলো করে বা যে অ্যাপগুলো করে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, এবার মা এগুলো লাগবে না, কেন্দ্রীয় মোটিভেশন এগুলো লাগবে না তোমাদের, এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। চলো নেক্সট পেজে দেখা যাক। এবার বিকাশ পোর্টাল। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। 16ই ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সূচনা করলেন বিকাশ পোর্টাল এর 2013 এবং আরএফসিটিএলএআর অ্যাক্ট অধীনে জমি অধিগ্রহণ প্রজেক্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থান প্রকাশের উদ্দেশ্যে এই পোর্টাল চালু করা হয়। ঠিক আছে, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। খেল নার্সারি স্কিম এটা লাগবে না, এখানে আর অত ইম্পর্টেন্ট কিছু নেই। এবার আমরা সামিট বৈঠক ও অধিবেশন সম্পর্কে জানবো। উড়ান উৎসব, উড়ান উৎসবে প্রথম যেটা আছে দেখো, এখানে অত উড়ান উৎসব অত ইম্পর্টেন্ট নয়, তোমাকে একটা জিনিস এখান থেকে জানতে হবে, ঝাঁসুগুড়ায় বীর সুরেন্দ্র সাঁই বিমানবন্দর। ঠিক আছে, এই যে ঝাঁসুগুড়ায় বীর সুরেন্দ্র বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত, এটা হলো উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে, এইগুলো মনে রাখ। বিভিন্ন পরীক্ষা দেখবে যে এই এয়ারপোর্টটা কোথায়। ঠিক আছে, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টটা কোথায় আছে বর্তমানে। ঠিক আছে, এরকম একটা এয়ারপোর্ট নিয়ে কিন্তু কোশ্চেন থাকে সরকারি চাকরি পরীক্ষায়। ঠিক আছে, এই জন্য বললাম যে ঝাঁসুগুড়া বীর সুরেন্দ্রশাহী বিমানবন্দর এটা কোথায় আছে, এটা হলো উড়িষ্যায়। বাস সেখান থেকে এইটুকুই পড়তে হবে। এবার দেখো হাইড্রোজেন শক্তির উপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোজেনের উপর হয়েছে এবং এটা শক্তির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স, এটা হলো প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আর কি, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে যদি বলা হয় হাইড্রোজেন শক্তির উপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স কোথায় হয়েছে, দেখো পরীক্ষা কিন্তু এর থেকে ডিটেলস কিছু থাকে না, তাহলে 24-25 নভেম্বর নিউ দিল্লির এসকোপ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো হাইড্রোজেন শক্তির উপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। ঠিক আছে, ব্যাস এটুকু বললেই হবে, আর কিছু দরকার নেই এখান থেকে। ওকে, এবার 13তম ASEM সামিট। ঠিক আছে, ওকে, তাহলে 25 থেকে 26 নভেম্বর ভার্চুয়াল কনফারেন্সে কম্বোডিয়া নন পেন থেকে অনুষ্ঠিত হলো 13তম ASEM সামিট। ঠিক আছে, এটা মনে রাখবে, এশিয়া ইউরোপ মিটিং সামিট। ব্যাস এখান থেকে এটুকু বললেই হবে। শ্রীলঙ্কের এগুলো অত ইম্পর্টেন্ট নয়। আব্রাভাল ফেস্টিভ্যাল, ঠিক আছে, এটা কোথায়, এটা হয় জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এটুকুই মনে রাখো। এবার ব্রিক্স বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রীদের নবম বৈঠক। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, এটা 26 নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ব্রিক্স বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীদের নবম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, তাহলে এই যে সামিটটা হলো, ঠিক আছে, বৈঠকের সভাপতি কে করেছেন,
জিতেন্দ্র সিং। এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রীর নাম কি? জিতেন্দ্র সিং। ঠিক আছে, এখানে কিন্তু এটা পড়তে হবে। ওকে, এবার এসসি কাউন্সিল, জয়েন্ট সিলেবাস, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমাদের না পড়লেও হবে। তো চলো নেক্সট পেজে গেলে। এবার দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে বইয়ের উপরে একটা কোশ্চেন থাকে, এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, সর্বাপেক্ষা পরিচ্ছন্ন শহর হিসাবে স্বচ্ছ পর্যবেক্ষণ পুরস্কার 2021 কে পেল? ইন্দোর। ইন্দোর কিন্তু 2020 সালেও পেয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো, এবার কি আছে, 22তম হর্নবিল উৎসব। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 1 ডিসেম্বর থেকে নাগাল্যান্ডের কিসামায় নাগা হেরিটেজ ভিলেজে উদযাপিত হলো 10 দিন ব্যাপী 22তম হর্নবিল উৎসব। ঠিক আছে, তা হর্নবিল উৎসব কোথায় হয়? এটা হয় নাগাল্যান্ডে। ঠিক আছে, এবং অসমের রাজ্যপালের নাম কি? জগদীশ মুখী। ঠিক আছে, অসমের রাজ্যপালের নাম হলো জগদীশ মুখী। ব্যাস, সেখান থেকে এইটুকু পড়ো, তাহলেই হবে। তারপর কি হবে? 5ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। ঠিক আছে, এটা কোথায় হলো? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যেহেতু ইন্ডিয়ান ওশেন এবং ইন্ডিয়া করেছে। 4 থেকে 5 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে আবুধাবিতে অনুষ্ঠিত হলো 5ম ইন্ডিয়া ওশেন কনফারেন্স। ঠিক আছে, ঠিক আছে, এই কনফারেন্সের থিম কি? থিম হলো ইন্ডিয়া ওশেন, ইকোলজি, ইকোনমি এবং এপিডেমিক। ঠিক আছে, ব্যাস, এখান থেকে এটুকুই জানো, তাহলেই হবে। ওকে, এবার দেখো, 7ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা কোথায় হলো? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা 1 স্টার দিয়ে রাখবো আমরা। 10 থেকে 13 ডিসেম্বর গোয়ায় পানাজিতে অনুষ্ঠিত হলো 7ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। ওকে, তাহলে এটা কোথায় হয়েছে? এটা হয়েছে 7ম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। কোথায় হয়েছে? হয়েছে গোয়ায়। ঠিক আছে, গোয়ার পানাজিতে। ওকে, এটি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ওকে, চলো এরপর দেখা যাক, উত্তর পূর্ব অঞ্চলের জন্য 9ম আন্তর্জাতিক ট্যুরিজম স্পট। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট নাই। আর 8ম ইন্ডিয়া ওশেন ডায়ালগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, 15 ডিসেম্বর ভারতের তরফ থেকে ভার্চুয়াল অনুষ্ঠিত হলো 8ম ইন্ডিয়া ওশেন ডায়ালগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সহযোগিতায় এই বিদেশ মন্ত্রক ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাফেয়ার্স অনুষ্ঠানটি আয়োজন করেছিল। ওকে, এবার 6ষ্ঠ ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 9 থেকে 14 ডিসেম্বর উত্তরপ্রদেশে আইআইটি কানপুর এবং নিউ দিল্লির এমএসজিসি অফিসে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং সেন্টার ফর গঙ্গা রিভার বেসিন ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ তরফ থেকে অনুষ্ঠিত হলো। ঠিক আছে, তো এটা মনে রাখবে। 6ষ্ঠ ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট কোথায় হয়েছিল? আইআইটি, কারা করেছিল? আইআইটি উত্তরপ্রদেশের কানপুর। ঠিক আছে, যদি তোমাদের বলা হয় যে ফার্স্ট ইন্ডিয়ান আইআইটি কোনটা, ঠিক আছে, সেটা হলো রুরকি, রুরকি আইআইটি। ঠিক আছে, আইআইটি ফুল ফর্ম কি? আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, এবার দেখো 25শে নভেম্বর ইন্টারন্যাশনাল, এবার গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পার্ট এটা আমাদের প্রথম পার্ট, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের পার্টটা বলে দেবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন এই যে আমি ভিডিওগুলো আপলোড করবো সেটা তোমরা পেয়ে যাবে। এরপর আমি প্রত্যেকটা বই আমি যে নোট করেছি, মানে পড়াশোনার জন্য যে নোটটা করেছি, সেই নোটটাও তোমাদের মাঝে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, 3-4টে বই মিলে যে আমি নোট করেছি পড়াশোনার জন্য, তো সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করে দেবো একে একে। ওকে, তো চলো দেখা যাক গুরুত্বপূর্ণ দিবস। দেখো, দিবসের মধ্যে কিন্তু একটা কোশ্চেন থাকে, যে কোনো পরীক্ষা হোক, রেল হোক, সিজিএল হোক, বা সিএইচএসএল হোক, বা বিসিএস হোক, বিসিএস পিলির ক্ষেত্রেও দেখবে গতবার এসেছিল, যে গতবার একটা কোশ্চেন ছিল আমার মনে পড়ছে এই সময়, যে কনস্টিটিউশন ডে কবে। ঠিক আছে, তো ডেতে কিন্তু একটা কোশ্চেন থাকেই, এগুলো যদি তোমরা পড়ে যেতে পারো ভালো করে, একটা কোশ্চেন অবশ্যই পাবে। তো চলো শুরু করো। 25শে নভেম্বর, কিন্তু ডেগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট ডে দেয়। ঠিক আছে, যেমন 25শে নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেন্স্ট উমেন। ঠিক আছে, এগুলো এটা অত ইম্পর্টেন্ট নয়। যেমন এই 26শে নভেম্বর, ঠিক আছে, ন্যাশনাল মিল্ক ডে। ঠিক আছে,
এই যে 26শে নভেম্বর সংবিধান দিবস, এই মাত্র বলতে বলতে সেটা চলে এলো। ঠিক আছে, 26শে নভেম্বর হলো ভারতের সংবিধান দিবস। তোমরা যদি যারা বিসিএস দাও তারা খেয়াল করবে 2020, কুড়িতে, হ্যাঁ কুড়িতে মনে হচ্ছে, টু 2020-তে ফ্রিতে কোশ্চেন দিয়েছিল যে সংবিধান দিবস কবে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 3 স্টার দিয়ে রাখবো আমরা। 26শে নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো সংবিধান দিবস বা কমিউনিশন ডে। ঠিক আছে, 1949 সালে এই দিনটি গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। ঠিক আছে, এর সভাপতিত্ব কে ছিল? ফার্স্ট ফার্স্ট সংবিধান সভায় সভাপতিত্ব কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এই ঘটনাকে উদযাপন করে এই দিবসটি পালিত হয়। এই বছর 72তম দিবস পালিত হলো। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষা আসে যে এই বছর তোমার দেখবে সংবিধান দিবস বা এবার প্রজাতন্ত্র কততম দিবস, এরকম কিন্তু কোশ্চেন এসেছিল বিসিএস। ঠিক আছে, গতবারে এসেছিল যে এইবারে প্রজাতন্ত্র দিবস কততম। ঠিক আছে, এইটা কিন্তু আসে। এই বছর 72তম এই দিবস পালিত হলো। কততম তাহলে? 72তম। ঠিক আছে, তারপর এই দেখো 27শে নভেম্বর ন্যাশনাল অর্গান ডোনেশন ডে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা উচিত মানে অর্গান ডোনেট করা। ঠিক আছে, তাহলে যারা পরবর্তী আছে, দুস্থ আছে বা যারা টাকা বিনিময়ে চিকিৎসা করতে পারে তাদের কিন্তু অনেক সুবিধা হয়। হয়তো আমরা থাকবো না একদিন, কিন্তু আমাদের ফেলে যাওয়া জিনিস বা আমাদের যে অনেক কাজে লাগবে সেই দিয়ে কিন্তু পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকা যায়। তো চলো, ন্যাশনাল অর্গান ডোনেশন ডে কবে? এটা হলো 27শে নভেম্বর। ঠিক আছে, 27শে নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো ন্যাশনাল অর্গান ডোনেশন ডে। অঙ্গদান বিষয়ে সচেতনতা করে গড়ে তোলার জন্য অঙ্গদান দানকারীদের অবদানকে সম্মান প্রদর্শন করতে এই দিবস পালিত করা হয়। ওকে, এবার দেখো 28শে নভেম্বর ন্যাশনাল কার্পেট কর্পোরেশন রেজিং ডে। এটা অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ সাস্টেনেবলি ইউথ দ্য প্যালেস্তানিয়ান পিপল। এটা অত ইম্পর্টেন্ট নয়। এবার আমরা জানবো 30শে নভেম্বর, এটা অত ইম্পর্টেন্ট নয়। এবার দেখো 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, AIDS। আচ্ছা, তোমরা কি জানো এইডস এর ফুল ফর্ম কি? একুরাইট অ্যানিমি ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইডস এর ফুল ফর্ম হলো তাহলে কি? একুরাইট অ্যানিমি ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, মনে থাকবে। 1 ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো ওয়ার্ল্ড এইডস ডে। ঠিক আছে, HIV। এইচআইভির ফুল ফর্ম কি? পরীক্ষা আসে কিন্তু HIV। ঠিক আছে, এইচআইভির ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনি সরি এইচআইভি হিউম্যান ইমিউনিটি ভাইরাস, হিউম্যান ইমিউনিও ভাইরাস। ঠিক আছে, এইচআইভি। তো এইচআইভি ভাইরাস দ্বারা বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক এই মানুষ এইচ এর মতো বিপজ্জনক রোগে আক্রান্ত হয়, তার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই দিবসটি পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ইউনাইটেড নেশন, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, 1 ডিসেম্বর 1 ডিসেম্বর কি? বর্ডার সিকিউরিটি ফোর্স রেজিং ডে। ঠিক আছে, এটাও মনে রাখবে। 1 ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো বর্ডার সিকিউরিটি ফোর্স রেজিং ডে। 1965 সালে সীমান্ত পাহারা প্রদর্শনের জন্য এই দিনটি বর্ডার সিকিউরিটি ফোর্স স্থাপন করা হয়েছিল। আচ্ছা, তোমরা বলো তো 1965-এ কি যুদ্ধ হয়েছিল ভারতে? 1965-এ ভারত এবং চীনের সাথে একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, কয়টা কি হলো? 1 ডিসেম্বর, এটাও তো ইম্পর্টেন্ট নয়। 2 ডিসেম্বরে যাই আমরা, ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এখন যে হারে পলিউশন বাড়ছে। ঠিক আছে, তাহলে কি হলো? 2 ডিসেম্বর দেশ জুড়ে পালিত হলো ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে। 1984-এ এই দিনটি ভোপালে, আচ্ছা, ভোপালে যে কার্বন গ্যাস হয়েছিল তাকে স্মরণ করার জন্য এই দিনটি পালন করা হয়। ঠিক আছে, মিথাইল, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা পরীক্ষা দ্বারা গভর্নমেন্ট পরীক্ষা তারা দেখবে যে ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কি গ্যাস ছিল, সেটা হলো প্রচুর পরীক্ষা আসছে, মিসেলেনিয়াস কোশ্চেন এসছে, দেখবে তোমরা মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আছে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং কত সালে হয়েছিল? 1984-এ। ঠিক আছে, তোমরা যদি এই দুটো কোশ্চেন মনে রাখো, সরকারি চাকরিতে যদি 4টে পরীক্ষা দাও, 4টে পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন এর মধ্যে পাবে এই কোশ্চেন, কত সালে হয়েছিল এবং কি গ্যাস ছিল। ঠিক আছে, এটা কিন্তু পাবেই। বা তোমরা যদি পরীক্ষা 10 বছরের নেটে সার্চ করে দেখো, ঠিক আছে, ঠিক দেখবে যে এই কোশ্চেন একটা আছেই। তো এটা অবশ্যই মনে করে তোমরা একটা খাতায় নোট করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো দেখা যাক এবার কি।
2 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাভলিউশন অফ স্লোভারি। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট নয়। এই যে 2 ডিসেম্বর, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ডে। 2 ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। কম্পিউটারের বিশ্বজুড়ে যে মান বাড়ছে, বা কম্পিউটার ছাড়া এখন আমাদের দৈনন্দিন জীবন বলতে গেলে অসহায়। তো কম্পিউটার ব্যাপারে আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2 ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হলো ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। ঠিক আছে, তা হয়ে গেল এটা। এবার 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটাও পড়তে হবে। 5 ডিসেম্বর সারা বিশ্বজুড়ে পালিত হলো ওয়ার্ল্ড সয়েল ডে। মাটির গুণগুণ ও গুরুত্ব বিষয়ে সচেতন গড়ে তোলার জন্য প্রতি বছর এই দিবসটি পালিত হয়। তাহলে এই দিনটি কবে থেকে প্রথম পালন করা হয়েছিল, এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে। 2014 সালে এই দিবসটি প্রথম পালিত হয়। ঠিক আছে, 5 নম্বরে কি আছে, ইন্টারন্যাশনাল ভ্যালুয়ান্স ডে ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এটা অত ইম্পর্টেন্ট নয়। এবার 6 ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস। আচ্ছা বলতে পারো, বলো তো তোমরা এই মহাপরিনির্বাণ কথাটার সাথে কে জড়িত? অবশ্যই বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। ঠিক আছে, 6 ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো মহাপরিনির্বাণ দিবস। 1956 সালে এই দিনটি প্রয়াত হয়েছিলেন ভারতীয় সংবিধানের জনক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ঠিক আছে, এই প্রয়াণ দিবসকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি পালিত করা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো, এটা হয়ে গেল। 6 ডিসেম্বর হলো মৈত্রী দিবস। 6 ডিসেম্বর ভারত এবং বাংলাদেশ তরফ থেকে নতুন দিল্লি এবং ঢাকায় পালিত মৈত্রী দিবস পালিত হলো। 1971 সালে বাংলাদেশে এই দিনেই ভারতের তরফ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথমবারের জন্য মর্যাদা প্রদান করা হয়েছিল। কিন্তু আর একটা কোশ্চেন হয়, সেটা কি, যে বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হয়েছিল, স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বের মাঝে একটা নিজেদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই দেশকে প্রথমবারের মতো প্রথমবার কারা আম, স্বীকৃতি দিয়েছিল, সেটা হলো ভারত। ঠিক আছে, এবং কত সালে? 1971-এ। ওকে। 4 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। 4 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। ঠিক আছে, ব্যাংকের হিসাবে গ্রহণ করা হয়, ব্যাংকের দিন। ঠিক আছে, তো ফার্স্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত তোমরা কি জানো? 1806, ব্যাংক অফ বোম্বে। ঠিক আছে, 4 ডিসেম্বর ইউনাইটেড নেশন তরফ থেকে সারা বিশ্বজুড়ে পালিত হলো ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। আচ্ছা, এখানে ব্যাংকের কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন এলো, তোমরা কি বলতে পারো যে পৃথিবীতে সব থেকে মানে বেশি দেশে কোন ব্যাংকের ব্রাঞ্চ আছে? সেটা হলো SBI, ঠিক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে ন্যাশনালাইজ হয়েছে? এটা কিন্তু পরীক্ষা আসে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল 1955-এ। ঠিক আছে, তো যাই হোক, চলো এবার অন্য কোশ্চেনে আসি। 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেভি ডে কবে? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো ইন্ডিয়ান নেভি ডে। 1971 সালে এই দিনটি ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন সময় ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে অপারেশন ট্রাইনেস লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান নেভি ডে কবে? 4 ডিসেম্বর। তারপর 7 ডিসেম্বর কি, এটা পড়ে রাখতে পারো, আর্মস ফোর্স ফ্ল্যাগ ডে। ঠিক আছে, 7 ডিসেম্বর কি, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের সাথে কিন্তু এয়ারপোর্ট যুক্ত। ঠিক আছে, এয়ারপোর্টের সাথে, কারণ কি, এয়ারপোর্ট যে সংস্থা চলাচল করে এয়ারপোর্ট। ঠিক আছে, এয়ারপোর্ট যে সংস্থা চলাচল করে সেটা হলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন। ঠিক আছে, 7 ডিসেম্বর ইউনাইটেড নেশন তরফ থেকে সারা বিশ্ব জুড়ে পালিত হলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। ঠিক আছে, এই যে সিভিল অ্যাভিয়েশন ডে না, এটা হলো সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল যত এয়ারপোর্ট আছে না, মনে করো আমাদের দমদম এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্ট আছে, সব এয়ারপোর্টের নিয়ম কিন্তু এক। ঠিক আছে, সেই জন্য ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। এয়ারপোর্টের সব নিয়ম এবং রেগুলেশন যারা এয়ারপোর্ট পরিচালনা করে, ঠিক আছে, সেই ডে হলো ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। ওকে, 8 ডিসেম্বর, এটা অত ইম্পর্টেন্ট নয়, ইন্টারন্যাশনাল এন্টি করাপশন ডে। ঠিক, 9 ডিসেম্বর মনে রাখবেন, 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। 12 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। ঠিক আছে, এটা ডিটেলস অত জানার দরকার নেই, এটুকু জানো তাহলেই হবে কবে হয়। ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি। 12 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ নিউলাটিকি। এটা অত ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়তে হবে না।
9 ডিসেম্বর লাগবে না, হ্যাঁ 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর কি, ন্যাশনাল এনার্জি কনভারসেশন ডে, ঠিক আছে, এইটা কিন্তু জেনে নেবে। 10 ডিসেম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, হিউম্যান রাইটস ডে। 10 ডিসেম্বর ইউনাইটেড নেশন তরফ থেকে বিশ্বজুড়ে পালিত হলো ইউনাইটেড হিউম্যান রাইটস ডে, ঠিক আছে। হিউম্যান রাইটস ডে কবে, 10 ডিসেম্বর। 11 ডিসেম্বর কি, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে হলো 11 ডিসেম্বর, ঠিক আছে। 11 ডিসেম্বর আরেকটা ডে আছে, ইউনিসেফ ডে, ঠিক আছে। 11 ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হলো ইউনিসেফ ডে। শিশুদের জীবন রক্ষা, তাদের অগ্রাধিকার সুরক্ষিত করে এবং তাদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। ইউনিসেফ মূলত শিশুদের জন্য একটি সংস্থা। এবং এখানে আমাদের হয়ে গেল তাহলে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। 16 ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো বিজয় দিবস। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে জয়কে উদযাপন করতে এই দিবসটি পালিত হলো। এই বছর এই দিবসের 50তম বার্ষিকী পালন হলো। তাহলে এটা কততম, 50তম, ঠিক আছে, এটা মনে রাখবে। 17 ডিসেম্বর, এটা অত ইম্পর্টেন্ট না, অত না জানলেও হবে। তো বন্ধুরা, আজকের হলো এই পর্যন্তই ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ততদিন তোমরা সবাই ভালো থাকবে এই প্যান্ডেমিক সিজনে। থ্যাংক ইউ।